গরুর মাংসের অনেক রকম রান্না খেয়েছেন হয়তো, তবে প্রচলিত রান্নার বাইরে এমন কিছু রান্না আছে যেটা আপনার খাবারের গল্প বদলে দেবে। আজ তেমনই একটি রেসিপি দেখবেন আপনারা, যার নাম কমলা সসে কোল্ড বিফ। সাথে থাকবে আরও একটি মন জুড়ানো রেসিপি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী পেস্তা বাদামের শরবত। এই বইটা নিতুকে দিলে সে অনেক খুশি হবে। বই পড়তে ভালোবাসেন অনেকেই। যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য বই হতে পারে একটা সেরা উপহার। আর বই প্রেমী না হলেও কিছু কিছু বই কিন্তু সংগ্রহে থাকলে তা খুব কাজে দেয়। তেমনই একটি বই, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। এই বইটির যে রেসিপিগুলো রয়েছে সেটি কিন্তু আমরা উপস্থাপন করছি আমাদের এই আয়োজনে। আর যাদের রান্নার প্রতি ঝোঁক আছে তাদের জন্য এই বই হতে পারে চমৎকার একটি উপহার। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। বাংলার সেই স্বাদ ভুবন জুড়ে ছড়াবো এবার, এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। সবাইকে স্বাগত জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। রন্ধন শিল্পের সঙ্গে রাঁধুনির যে অভূতপূর্ব মেলবন্ধন, তার একটি চমৎকার প্রকাশ ঘটেছে এই বইটিতে। আর তাই এই বইটিকে ঘিরেই আমাদের এই আয়োজন। আর আজকে আমরা কি কি রেসিপি করছি তা তো আপনারা জানেনই। আজকে আমরা তৈরি করছি কমলার সসে কোল্ড বিফ এবং পেস্তা বাদামের শরবত। দেশসেরা রাঁধুনিদের কাছ থেকে নেয়া 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি, এবং বইটির রেসিপিগুলো ভাগ করা হয়েছে 8টি ক্যাটাগরিতে। আজকের যে দুটি রেসিপি আমরা তৈরি করছি সে দুটো রেসিপি আমরা নিয়েছি মাংসের লোভনীয় যত পদ এবং উৎসবের রান্না, এই 2 ক্যাটাগরি থেকে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম রেসিপিতে, যেটি তৈরি করবেন আমাদের অত্যন্ত পছন্দের গুণী রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা। কেমন আছেন আপু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি। আজকে একটা অন্যরকম রেসিপি আমরা পাচ্ছি। জি আপু, কমলার সসে কোল্ড বিফ। দেশি রান্না তো নয়? না, এটা দেশি রান্না না, এটা আমার নিজস্ব রেসিপি। একটু জানতে চাই। আমরা তো বিফ সাধারণত মানে অনেকভাবে খাই, সেটা গ্রেভি হোক বা ভুনা হোক বা কাবাব হোক, বিরিয়ানি হোক। এটা হলো একেবারে অন্যরকম একটা রেসিপি, যেটা আমরা কমলার সসটা দিয়ে রান্না করব। আমরা কিন্তু সাধারণত রান্নাতে কমলাটা অত ইউজ করি না, আনারস কিছু কিছু জায়গায় ইউজ হয়, বাট কমলাটা কিন্তু করি না। বাট বিফের সাথে কমলার ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায়, এবং রান্নার পরেও কিন্তু টেস্ট একেবারে অন্যরকম একটা হয়। তো সেই হিসেবে আমার, যেহেতু আমার নিজস্ব একটা রেসিপি, আর আমরা বিফ বলতেই তো বা মাটন বলতেই ফিক্স কিছু রেসিপি কিন্তু বুঝি, কাবাব, ভুনা, বিরিয়ানি বা কষা বা গ্রেভি। তো চিন্তা করলাম অন্যরকম একটা, যেটা টেবিলে দিলেই সবাই একটু হলেও, মানে যে বিফ খায় না বা পছন্দ করে না সেও একবার ভাববে যে আমি একটু টেস্ট করে দেখি। মিষ্টি হবে কি সেটা? না, এটা টক মিষ্টি একটা ফ্লেভার আসবে, যেহেতু কমলার রসটা তো একটু টক একটা ফ্লেভার আসে, তো টক মিষ্টি একটা ফ্লেভার থাকবে। এটার মধ্যে গুড় থাকবে, সাধারণত আমরা রান্নায় চিনি ইউজ করি, এখানে কিন্তু গুড় দেওয়ার জন্য কালারটাও একটু অন্যরকম হবে। তাহলে তো কিছু দেশি ব্যাপার স্যাপারও রয়েছে, আমি যেটা বুঝতে পারছি। এই বইয়ে দেওয়ার কারণ কি এই রেসিপিটি?
যেহেতু যখন আমাদের মাংসের জন্য রেসিপি দিতে বলা হলো, তখন আমার কাছে মনে হলো যে সব একই রকম ক্যাটাগরি, মানে একই ধরনের দিয়ে আমি নিজের টেবিলটা চিন্তা করলাম যে সবসময় একই রকম রেসিপি কিন্তু আমাদের নিজেদেরও ভালো লাগে না, একটু অন্যরকম করে মেহমানকে একটু চমকে দেওয়া বা পরিবারের মানুষকেও একটু স্পেশাল ফিল করানো, সেটা থেকে আসলে আমার এই রেসিপিটা করা। তো যখন আমাদের মাংসের এটা দিতে বললো, তখন আমি এই রেসিপিটা এই জন্যই দিলাম যে সবই একই রকম থেকে একটা একটু ভিন্ন ক্যাটাগরির রেসিপি থাকুক। ভিন্ন একটা রেসিপি, ভিন্ন স্বাদ, এবং সে একই আমাদের চিরচেনা মানুষের হাতের একটু ভিন্ন ছোঁয়া থাকবে এই রেসিপিতে আশা করছি। চলুন আপা আমরা রান্নাঘরের দিকে এগোই। স্টেক আকারে দেখছি কাটা আছে, এভাবেই রান্না হবে হ্যাঁ, কি? কারণ এই মাংসটার বিশেষত্বই হলো এটার মধ্যে কোনো হাড্ডি বা চর্বি কিছু থাকবে না, সলিড এক পিস মাংস থাকবে, ওটাই ম্যারিনেট করে তারপরে রান্না হবে। ওকে আপু, তাহলে শুরু করে চলুন। হ্যাঁ আপু, এটা আমি প্রথমে একটু ম্যারিনেট করে নেব, ম্যারিনেট করে এটা কিছুক্ষণ ফ্রিজে রাখবো, Okay. তারপরে আমি ওটাকে রান্না করবো। তো ফার্স্ট আমি ম্যারিনেশনটাকে Sure. চলে যাচ্ছি। আমি একদম এইভাবে প্রপারলি মাংসটাকে কেচে নেব। এই মাংসটার ভিতরে মশলার ফ্লেভারটা কতটুকু ঢুকবে, কতটুকু সফট হবে, জুসি থাকবে, এটা কিন্তু কাঁচার উপরই নির্ভর করবে। অতএব খুব ভালো করে আমার ভালো এটা করে কেচে করতে নিতে হবে। আপু দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, আমি এবার দ্বিতীয় পিঠে যাচ্ছি। Okay. আর মাংসটার পুরুত্বও কিন্তু একটু বেশি থাকবে, খুব বেশি পাতলা মাংস দিয়ে কিন্তু এটা করা যাবে না, একটু মোটা থাকতে হবে। ওকে, এই জন্য আমরা দুপাশে করেই জি। করছি ভালো মতো। এবং আমি কিন্তু কাটবো মাংসটা ধোয়ার আগে, মাংসটা এই যে আমি কেটে ফেললাম এরপরে কিন্তু আমি আর ধোবো না। আপু আমার এটা কাঁচা হয়ে গেছে, ওকে, এবার আমি একে একে বাকি আমার উপকরণগুলো দেবো। প্রথমে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা, একদম সামান্য আধা চা চামচ। এবার হলো আপু গোলমরিচের গুঁড়া, আমি এখানে সাদা গোলমরিচ ব্যবহার করেছি, চাইলে কেউ কালোটাও দিতে পারে। সাদাটাতে আপনার ফ্লেভার থাকে কিন্তু ঝালটা একটু কম হয়। তো কেউ যদি মনে করে আমি একটু ঝাল খাবো, সে এখানে কালো গোলমরিচের গুঁড়া দিতে পারে, বাট লাল মরিচ দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আপু লবণ, চিনি, এটার জন্য আরেকটা জিনিস আমি ব্যবহার করছি, এটা হলো ক্যারামেল। এটা হলো আমরা চিনিটাকে পানিতে জাল দিয়ে ব্রাউন একটা কালার করে নিয়েছি, এটা খুব সুন্দর একটা স্মেলও দিবে। আমি এখনও একটু দিব, আবার লাস্টে রান্নার সময় দিব। ঠিক আছে। মাংসের যে নিজস্ব একটা কালার থাকে, হ্যাঁ। ওই কালারটা আবার থাকে না। আপু আমাকে সিরকাটা দেন, সিরকা এখানে দিব 2 চা চামচ। আর আপু যে প্রথমে বলেছিলাম, যেহেতু আমাদের দেশি একটু ফ্লেভার আমি রাখছি, আমি গুড় ব্যবহার করছি। তারপর আমি একটু ব্লাউজ ব্যবহার করে নিচ্ছি। আপু আমি এখন যেটা করবো, এটার মধ্যে কমলার রস আর একটু পানি দিয়ে এটাকে ফ্রিজে আমি একটু ম্যারিনেট করতে দেবো। ম্যারিনেশনটা এটার কিন্তু ফ্রিজে হবে, বাইরে রেখে করছি না। আচ্ছা, ওকে, তাহলে তো অনেকক্ষণ রাখতে হবে সেক্ষেত্রে। ফ্রিজে আমরা এটা 1 ঘন্টা রাখবো। ওকে। আমার এখানে 1 কাপ কমলার রস আছে, আমি এখানে 2 চা চামচ এখন ম্যারিনেশনে দিব। আবার রান্নার সময় যেহেতু অরেঞ্জ সসে আমার এই কোল্ড বিফটা, তো আমাদের আরো লাগবে পরে। রান্নার সময় দিব। আর একটু পানি দিব। এভাবে আপু ম্যারিনেট হবে। আর যখন আমি যেহেতু এটা ফ্রিজে রাখছি, বাইরে যদি রাখতাম আমার উপরটা খোলা রাখতাম। ঢেকে দেওয়ার কোনো দরকার ছিল না। ফ্রিজে কিন্তু ঠান্ডা বাতাসে উপরটা কিন্তু শুকিয়ে যাবে, Dry হয়ে এজন্য যায়। আমি একটা ক্লিন র্যাপ দিয়ে এটা র্যাপ করে দেবো। যদি কারোর বাসায় ক্লিন র্যাপ না থাকে, সে ঢাকনা দিয়েও র্যাপ করে দিতে পারে। আপু এটা আমি ফ্রিজে এখন 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ঠিক আছে আপু।
ঠিক আছে আপু, 1 ঘন্টার জন্য অপেক্ষা করছি। আপনি বলছিলেন এটি আপনার সিগনেচার ডিশ, আপনি নিজে আপনার কিভাবে মনে হলো যে আপনি একটু এভাবে করে একটা দেশি টাচ, একটা ফিউশন করতে চেয়েছেন? এটা কিন্তু আমরা মাটন দিয়েও করতে পারবো। আচ্ছা। আমি আজকে বিফ দিয়ে করলাম, ইভেন যারা বিফ মাটন খায় না তারা কিন্তু ফিশ দিয়েও করতে পারবে, ওকে। ফিশ ফিলেট দিয়ে করতে পারবে। আচ্ছা। তো আমার তখন মনে হলো যে তাহলে একটু অন্যরকম করে একটু ট্রাই করি। এই ধরনের ক্ষেত্রে আমরা কি করি, টক দই, সয়া সস বা এই ধরনের জিনিসগুলো ব্যবহার করি। তা আমার কাছে তখন মনে হলো কমলাটা তো খুব অ্যাভেলেবেল এবং আমাদের সারা বছর বাংলাদেশে পাওয়া যায়, এই জন্য আমি কমলাটা দিলাম। আর চিনির জায়গায় আমার কাছে মনে হলো যে দেশি জিনিস, আমি তখন আখের গুড়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্টটাও চেঞ্জ করবে, সেই হিসাবে আমার আসলে রেসিপিটা করা। চমৎকার। 1 ঘন্টা আমাদের হয়ে গেছে হ্যাঁ, আপু, আপু। আমরা বার করে ফেলি। হ্যাঁ। আপু দেখতেই পাচ্ছেন উপরেও দানা দানা হয়ে হয়ে আসছে, দ্যাট মিনস এটা হয়ে গেছে। আমি এখন এটা চুলাতে বসিয়ে দেব। আপু তেল দিয়ে দিচ্ছি, তেল খুব সামান্য লাগবে। আপু এখানে মিট কতটুকু আছে সেটা আমার জানা হয়নি। আপু এখানে 1 কেজি মিট আছে। 1 কেজি আছে। আর এটা যেহেতু আপু আমার সব কিছুতে ম্যারিনেট করা আছে, আমি কিন্তু জাস্ট একটু সিরকার কমলার রসটা অ্যাড করে দেবো, এক্সট্রা কোনো পানি আমি দিব না। আমি 2 চা চামচ কমলার রস দিলাম আর আপু 1 চা চামচ সিরকা দিলাম। এখন কিন্তু আমি জাস্ট এটা সিদ্ধ হতে দিব, পরবর্তীতে আমি প্যানে এটা রান্না করব। আমি এটা হাই ফ্লেমে আপু 1 পিঠ রাখবো হলো 10 মিনিট, আবার উল্টিয়ে আর 1 পিঠ রাখবো 10 মিনিট, 20 মিনিট আমার রান্নাটা হয়ে যায়। ও নাইস, দারুণ। গরুর মাংস 20 মিনিটে রেডি হয়ে যেতে পারে, এটা তো আমরা বাঙালিরা ভাবতেই পারি না। 3, 4, 5 ঘন্টা ধরে রান্না, ব্যাপার কিন্তু সেরকম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমি যখন কাঁটা চামচ দিয়ে কাটবো, এটা কিন্তু কখনো ছুরি দিয়ে গায়ে ইয়ে করবো না, তাহলে কিন্তু আমার মাংসের টুকরাগুলো ছেড়ে যাবে। হ্যাঁ। এই জন্য কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কেচে নিব। ওইখানেই কিন্তু আমার হাফ টান ওই জায়গাটাতেই হয়ে যাচ্ছে, কারণ ম্যারিনেশনে মাংসটা পুরো সফট হয়ে যাচ্ছে। দারুণ। আপু আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এখন এটাকে উল্টে দিব। মানে খুব ইজি একটা রান্না। আমরা মানে এই রান্নাটা বসিয়েও কিন্তু আপু চাইলে অন্য রান্নার দিকে হাত দিতে পারি, এমন না যে এখানে আমার অনেক সময় লাগবে, বা এই রান্নাটা করতে করতেও আমি কিন্তু আমার অন্যান্য কাজগুলোও করতে পারি। দারুণ। আপু এই পিঠা আমার 10 মিনিট হয়ে গেছে। দারুণ। আমি এখন একটা হাই ফ্লেমে এটা 1 মিনিট রাখবো, আর পাশে হলো এটাই রান্না করার জন্য কমলা সসের মধ্যে একটা টস করবো, তো ওইটা আমি রেডি করবো। ঠিক আছে। আমি প্যানটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ এটা আপু একদমই শুকনা হবে, কোনো গ্রেভি থাকবে না। গ্রেভি থাকবে না। তা আমার শুকিয়ে এই নিচ্ছিল। যে জুসটা আছে, এই জুসটা আমি এখানে পুরোপুরি শুকিয়ে নেব। আর ওই যে আপু কমলার জুসটা আমি রেখে দিয়েছিলাম, এটা আমি এখন এটা পুরাটাই দিয়ে দেবো। আর আমার ক্যারামেল করা আছে, ক্যারামেলটাও একটু দিব। হ্যাঁ, আমি এখন 1 চা চামচ মতো গুড় দিচ্ছি। কেউ যদি মনে করে আমি মিষ্টি বেশি খাবো, সে এখানে ক্যারামেলটা বাড়িয়ে দিবে, গুড়টা বাড়াবো না। গুড়টা বাড়ালে আবার কালারটাতে একটু হেরফের হবে। আর এখানে যেহেতু এটা একদম গায়ে লাগা হবে, সামান্য একটু আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। ঘনত্বটা একটু বাড়ানো। ঘনত্বটা আমার এটাও শুকিয়ে আসবে, আর ততক্ষণ আমার এটাও হয়ে যাবে। এই পিসটাকে এখন চেঞ্জ করে আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার রেসিপির নাম কমলার রসে কোল্ড বিফ, এবং এটা আমরা খাবো কিন্তু ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, আমি তো এটা ভুলেই গেলাম। এটা কিন্তু গরম বিফ। এই জন্য আমি বললাম যে আপনি মুভি দেখতে দেখতে হ্যাঁ। আর নিজের কোনো কাজ করতে করতে, অনেক সময় হয় না বৃষ্টি হচ্ছে, বারান্দায় বসে 1 কাপ চা খাচ্ছি তার সাথে।
আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আপু, এটা ডান। একটু ঠান্ডা হবে, আমার রুম টেম্পারেচার আসবে, তারপরে আমি এটা স্লাইস করবো। তো আমি এখন এটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। যেহেতু এত বড় পিস তো আর আমি খাওয়ার সময় কাউকে সার্ভও করতে পারবো না, আর যাকে দিব সেও তো আসলে এত বড় পিস তার জন্য মুশকিল। হ্যাঁ, তো আপনি একটু কেটে দিবেন। আমার সুন্দর একটা পোর্শনে দেওয়া যাবে, এভাবে একটু সুন্দর করে স্লাইস করে নেবে। আপু দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দারুণ। আপু আমি কেটে নিলাম, আমি এই সাইজ করে কাটলাম, কেউ চাইলে আর একটু ছোট ছোট বাইট সাইজও করতে পারে। এবার আপু সাজিয়ে নেওয়ার পালা। আপনি সার্ভ করতে থাকুন, আমি একটু বইটির সাথে মিলিয়ে নিচ্ছি আপনার রেসিপিটি। এটার সাথে আপু আমরা একটু সালাদ হিসাবে এই বাঁধাকপি কুচিটা দিই, যেহেতু একটু প্লেটটাও কালারফুল হবে। আর এই বাঁধাকপিটা তো আমরা কাঁচাও খেতে পারি। আপু হয়ে গেল অন্যরকম মজাদার একটা রেসিপি, কমলার সসে কোল্ড বিফ আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই দারুণ। বিফ লাভার্স যারা আছে তাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি হতে পারে এটি। আমি একদম বইয়ের পাশে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। কমলার সসে কোল্ড বিফ ভিন্নধর্মী একটি রেসিপি এবং স্বাদও ভিন্ন বটে। আমরা তো ট্রাই করব, তবে তার আগে পুরো প্রস্তুত প্রণালী আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। কমলা সসে কোল্ড বিফ রান্নায় প্রয়োজনীয় উপকরণ: হাড় ও চর্বি ছাড়া গরুর মাংসের বড় টুকরো, কুজের মাংস হলে ভালো হয় 1 কেজি, কমলার রস 4 থেকে 5 টেবিল চামচ, বেকিং সোডা 1 চা চামচ, সিরকা 3 চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, রান্নার তেল পরিমাণ মতো, আখের গুড় 2 টেবিল চামচ, ক্যারামেল 2 টেবিল চামচ, চিনি সামান্য, লবণ স্বাদ মতো। কমলার সসে কোল্ড বিফ রান্নার শুরুতে আগেই পরিষ্কার করে ধুয়ে পানি মুছে রাখা মাংসের টুকরো কাঁটা চামচ দিয়ে কেচতে হবে। এখন এতে আধা চা চামচ করে বেকিং সোডা, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ ও সামান্য চিনি দিন। এছাড়াও 2 চা চামচ করে ক্যারামেল ও সিরকা, 1 চা চামচ আখের গুড় দিয়ে ভালোভাবে মাখাতে হবে। এবারে মাংসে 2 চা চামচ কমলার রস ও পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো রেফ্রিজারেটরে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট শেষে চুলায় একটি হাঁড়িতে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে মাংসের টুকরো ম্যারিনেশনের বাড়তি পানি সহ দিয়ে দিতে হবে। এবার হাঁড়িতে 2 চা চামচ কমলার রস ও 1 চা চামচ সিরকা দিয়ে ঢেকে 10 মিনিট উচ্চ তাপে জাল দিতে হবে। 10 মিনিট পর মাংস উল্টে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে, মাংসের পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে চুলায় আরেকটি প্যানে 3 টেবিল চামচ কমলার রস, 2 চা চামচ ক্যারামেল, 1 চা চামচ আখের গুড় ও সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে ঘন করতে হবে। এবার এই মিশ্রণে মাংসের টুকরো দিয়ে ভালোভাবে মিশিয়ে 2 পাশ উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট রান্না করুন। রান্না শেষে মাংস ঠান্ডা করে ফালি করে কেটে নিন। ব্যাস তৈরি হয়ে গেল ভিন্নধর্মী রেসিপি কমলার সসে কোল্ড বিফ।
এবারে আমরা চলে যাব কোথায়, আমাদের দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপি যিনি তৈরি করছেন আমার সামনে ইতিমধ্যেই বসে আছেন, যার নাম হচ্ছে জেনিবা তাসমিন। তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1422-এর 4র্থ স্থান অধিকারী। আপু কেমন আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। প্রথমেই আমি রেসিপিতে যাব, তবে তার আগে বইটা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। এই বইয়ে আপনি রেসিপি দিয়েছেন, এই বইয়ের ভাবনা যখন আপনি জেনেছেন আপনার অনুভূতি কেমন ছিল? এই বইটা কিন্তু আসলে আমাদের জন্য একটা সম্মাননার মতো, যেহেতু আমরা রান্না করেছি এবং আমাদের রেসিপিগুলো দর্শক পছন্দ করেছে, কিন্তু তারা হয়তো টিভিতে কিছুক্ষণ সময়ের জন্য দেখে। তো আমাদের রেসিপিটা সব সময়ের জন্য ধরে রাখার জন্য বইটা হলো সবচেয়ে বড় একটা মাধ্যম। তো আর যখন আমাদের বলা হয়েছে যে রেসিপি দেওয়া হবে, তখন খুবই ভালো লেগেছে। এবং যখন দেখলাম উৎসবের রান্না আমার যে রেসিপিটা, তো উৎসবের রান্নার মধ্যে আমার মনে হয়েছে যে শুরুটাই কিন্তু হয় আমাদের ড্রিঙ্কস দিয়ে। একদম। তো আজকের যে রেসিপিটি সেটা আমি ডিসাইড করেছি এই জন্যই। পেস্তা বাদামের শরবত, আপনি বলছিলেন যে অতিথি আপ্যায়নে প্রথমেই হচ্ছে শরবত দেয়া হয়ে থাকে। হ্যাঁ, আগে যেমন আমরা শুধু একটু শরবত দিতাম, লেবু পানি, এখন সবাই চেষ্টা করছে আরও এনহ্যান্স করার জন্য। এই জন্যই কিন্তু সবাই চেষ্টা করে যে একটু বাদাম, একটু দই, মানে একটা ড্রিঙ্কসে খাওয়ার পরে যেন সবার মনে হয় যে আমি একটা মুঘল টাইপের কিছু খেলাম এবং রিফ্রেশিংটাও যেন থাকে। একদম, আমি এই কথায় আসতে যাচ্ছিলাম না আপু, যে আর মানে এখানে কিন্তু যে শুধু রিফ্রেশিং ব্যাপারটা না, যেহেতু এটার মধ্যে দুধ আছে, বাদাম আছে, এগুলো কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ একটা খাবার, যে কারণে আমি যখন খুব টায়ার্ডনেস থেকেও খাবো বা খুব রিচ খাবার খাওয়ার পরও যখন খাবো, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক খুব ভালো। কারণ এখানে আমার ক্যালসিয়াম থেকে শুরু করে, আয়রন থেকে শুরু করে, ফসফরাস থেকে শুরু করে, যেহেতু বাদামটা ইউজ করছে, বাদাম তো আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর বিশেষ করে যারা খুব হেলথ কনসাস তারা কিন্তু প্রচুর বাদামটা খায়, দুধটা খায়। দুধকে আমরা বলি যে একটা প্রপার মিল, যে আদর্শ একটা খাবার যার মধ্যে সব উপকরণগুলো পাচ্ছি। তো যেখানে আমাদের শরীরের জন্য ভালো, যারা ডায়েট করছে তাদের জন্যও কিন্তু ভালো। আমি যেহেতু একটু দইও ব্যবহার করব, দইটা কিন্তু হজম শক্তির জন্য খুবই ভালো। যে কোনো খাবারের পর আমরা যদি আমাদের খাবারের ডায়েটে একটু দই রাখি, টক দই, মিষ্টি দই, যেটাই বলি না কেন, আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই উপকারী। বাচ্চাদের দেখবেন একইভাবে এক গ্লাস দুধ দেন, অনেক ঝামেলা খাওয়ানোর, তার চেয়ে একটু অন্যভাবে দেই, আমি এভাবে বাদাম দিয়ে একটা শরবত করে দিই, খুব আগ্রহ নিয়ে খাবে। ওদের শরীরের জন্য ভালো, আর ওদের কিন্তু আমি প্রতিদিন দুধটাও খাওয়াতে পারলাম। একদম ঠিক বলেছেন। সো আমাদের পুষ্টিকর, রিফ্রেশিং, মজাদার এই পানীয়টি এবার আমরা চলুন তাহলে তৈরি করে ফেলি। জি জেনিবা আপু, তুমি তোমার ড্রিঙ্কসটা বানাও, আমি একটু ঘুরে আসছি, এসে কিন্তু তোমার ড্রিঙ্কসটা অবশ্যই টেস্ট আচ্ছা, করবো। অবশ্যই। ঠিক আছে আপু, আসি। ওকে আপু, তাহলে তো আমরা আমাদের সব উপকরণ দেখতে পাচ্ছি, বরফও আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা ঠিক আছে, যেহেতু শরবত করব ব্লেন্ডার প্রয়োজন, আমরা ব্লেন্ডারটা নিয়ে আসি। জি, যেটা আজকে তো রান্না না, ব্লেন্ডিং করতে হবে শুধু। জাস্ট শরবত বানানো জি। খুবই সহজ। তো আমরা শুরু করছি। পেস্তা বাদামের শরবত তৈরি করতে প্রথমে লাগছে দই, পেস্তা বাদাম, চিনি, কিশমিশ বাটা, পেস্তা বাদাম গুঁড়ো, গুঁড়ো দুধ, সামান্য একটু লবণ আর বরফ কুচি। চলুন ঠিক আপা, আছে, শুরু আমি করি। প্রথমে 2 গ্লাসের মতো দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ সমান দই নিয়েছি। ঠিক আছে। আর যখন পরিবারে আমরা বেশি থাকবো, রেশিওটা ঠিক ওভাবেই 2 কাপ পানি, তারপর 2 কাপ দই, তখন আমরা রেশিওটা ডাবল করে দিব। ওকে, যদি- চারজনের জন্য হ্যাঁ, রান্না চারজন, করলে আমরা তখন সবটুকু 4 দিয়ে কাপ দিব পানি, এখানে। 4 কাপ হ্যাঁ, দই। প্রথমে দই দিচ্ছি, তারপর আমি একটুখানি কিশমিশ বাটা দিয়ে দিব। 2 থেকে 3 চা চামচ পরিমাণ নেওয়া যায়। কিশমিশটা অবশ্যই বাটা হতে হবে, হ্যাঁ, হ্যাঁ। কারণ কিশমিশটা আর একটু ভিজে রেখে তারপর আমরা ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারবো, অথবা যদি কেউ শিলপাটায় করতে চায় সেটাও করতে পারবে। তো আমাদের যেহেতু আমাদের সবাই কাজ করি, চাকরিজীবী, তো আমাদের যদি সময় কম থাকে, আমরা একটু ভিজিয়ে রেখে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে করলেই হবে। আমি এক এক করে দিয়ে দিচ্ছি। পেস্তা বাদামের শরবত যেহেতু, সেখানে পেস্তা বাদামটাই সবচেয়ে পরিমাণে বেশি লাগবে। এখানে 1 কাপ পরিমাণ আছে, আমি সবটুকু দিয়ে দিচ্ছি।
অনেকগুলো বাদাম লেগেছে হ্যাঁ। সেক্ষেত্রে। হ্যাঁ, এটাতে এত পুষ্টি এবং বাদাম, যত ধরনের বাদাম আছে তার মধ্যে পেস্তা বাদামের পুষ্টি গুণাবলীটা অনেক বেশি। নিশ্চয়ই। দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ দিয়ে দিব। এরপর চিনি চিনিটা হলো অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমি চিনি দিচ্ছি কারণ হলো যেহেতু আমি আজকে সবকিছু চিন্তা করেছি যে একটু মজা আজকে, মিষ্টি হ্যাঁ। সব হতে হবে। আর এখন সামান্য লবণ একটু দিতে হবে যেন খাবারের স্বাদটার জন্য, আর যেহেতু একটু দই আছে হ্যাঁ। জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম। যারা খুব মানে নতুন রাঁধুনি তাদের জন্য খুব একটা কনফিউজিং বিষয় হয় যে কোনো মিষ্টি কিছু বানাতে গেলে 1 চিমটি লবণ। এটাকে বলা হয় স্বাদের ব্যালেন্স। রাইট। হ্যাঁ, স্বাদের এটা আমি আসলে আগে বুঝতাম না জি। যে এটা আসলে করলে যে স্বাদের ব্যালেন্স প্লাস স্বাদটারও বেড়ে যায়। স্বাদটা বেড়ে যায়। হ্যাঁ। আমি একটু বরফ কুচি দিচ্ছি। যখন আমরা অনেক মিষ্টি জাতীয় খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিব, তখন যে অনেক যে মিষ্টির যে করা ভাবটা সেটাকে একটু ব্যালেন্স করবে। আর যখন আমরা মোঘল টাইপের কোনো খাবার করব সেখানে কিন্তু একটু চিনির ব্যবহার হয়। হ্যাঁ। ঝাল খাবারের মধ্যেও। তো আমি একটু করে বরফ দিয়ে দিচ্ছি, গুঁড়ো গুঁড়ো বরফ। একটু বরফ কুচি হলে আসলে ভালো লাগে। ঘন হয়ে যায়। হ্যাঁ, যখনই কোনো ড্রিঙ্ক বানানো হয় ঘরে, এরকম ব্লেন্ডার বা এই যেরকম দই, লাচ্ছি কিংবা শরবত, এটা সাধারণত দেখা যায় যে ঘরে যে ছোট বা নতুন নতুন রান্না শিখছে বা রান্না করতে আগ্রহী তার ভাগে দিয়ে দেওয়া হয়, কারণ বেশ ইজি, সহজ। যারা জি। একটু মাকে সাহায্য করতে চায় বা নিজে কিছু বললো যে আজকে আমি কিছু তৈরি করব খাবারের মেনুতে, আমারও একটা তৈরি করা কিছু হ্যাঁ, থাকবে, তৈরি আইটেম থাকবে, তারা কিন্তু দেখা যায় যে ড্রিঙ্কটাই বেছে নেয় বেছে সবসময়। নেয়। এবং আমরা যখন রাঁধুনিতে ছিলাম, রাঁধুনির যখন অনুষ্ঠানটা হতো তখন সব রেসিপির সাথে যারা যারা ড্রিঙ্কস সার্ভ করতো আমি দেখতাম তাদের একটা অন্যরকম প্রাধান্য। এবং ওখান থেকে শিখেছি এবং আমি ভেবেছি যে যখনই আমি কাউকে কোনো ড্রিঙ্কস বা যখনই গেস্ট আসবে বা বাসায় নিজেরা, সেটা যেন অনেক রিচ থাকে। ড্রিঙ্কসটা হতে হবে অনেক রিচ, উপাদানগুলো যেন অনেক ভারী থাকে এবং যেন খেয়ে ভালো লাগে। তো আমাদের সব উপকরণগুলো দেওয়া হয়েছে, এখন আমরা একটু ব্লেন্ড করে নিই। দু থেকে 3 মিনিটের মধ্যে, যেহেতু আমাদের সবকিছু আগেই বাটা আছে, হ্যাঁ, হ্যাঁ। তো আমার মনে হয় আরেকটু দিয়ে হ্যাঁ। তৈরি হয়ে গেছে। ঠিক আছে আপু, আমরা তাহলে এখন সার্ভ আমরা করে সার্ভ ফেলি। করি। তার যখন গ্লাসে দিব তখন আমরা আরেকটু বরফ দিব, তাহলে Okay. ভালো লাগবে। হ্যাঁ। আপু, আপনি কি বরফ দিয়ে খাবেন নাকি নর্মালটা খাবেন? আমাকে নরমালি দেন, Normal. কারণ যেহেতু অলরেডি বরফ দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর যেহেতু পেস্তা বাদামের শরবত, তো আমরা কিছু পেস্তা বাদাম উপরে ছিটিয়ে দিব, জি। তাহলে দেখতেও ভালো লাগবে এবং এটা দাঁতে লাগবে, খেতেও খুব ভালো লাগবে। Sure. তো আমরা খুব অল্প পরিমাণে দিয়ে দিব, দেখতে খুব ভালো লাগবে। দারুণ। তৈরি হয়ে গেল পেস্তা বাদামের শরবত। অনেক অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল পেস্তা বাদামের শরবত। আমাদের উৎসবের রান্নায় কিন্তু এই রেসিপিটা রয়েছে সেই ক্যাটাগরি থেকে, এবং উৎসব মানে হচ্ছে বিভিন্ন জাতীয় লোভনীয় খাবার রান্নাঘরে একদম হুলস্থুল অবস্থা থাকে, এর মাঝে কিন্তু মাঝে মাঝে মিস হয়ে যায় একটি সুস্বাদু পানীয়। সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এই চমৎকার কি বলবো পেস্তা বাদামের শরবত। পুরো রন্ধন প্রণালী তো বলবো না, পুরো এই প্রণালীটি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। পেস্তা বাদামের শরবত তৈরিতে প্রয়োজনীয় উপকরণ: পেস্তা বাদাম বাটা 1 কাপ, কিশমিশ বাটা 1 থেকে 1.5 টেবিল চামচ, মিষ্টি দই আধা কাপ, চিনি 2 চা চামচ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, বরফ কুচি 1 কাপ, পানি 4 কাপ, লবণ স্বাদ মতো।
পেস্তা বাদামের শরবত তৈরির শুরুতে ব্লেন্ডারে 2 গ্লাস পরিমাণ পানির মধ্যে 2 কাপ মিষ্টি দই, 2 থেকে 3 চা চামচ কিশমিশ বাটা, 1 কাপ পেস্তা বাদাম পেস্ট, 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিন। এছাড়াও এতে 2 চা চামচ চিনি, সামান্য লবণ এবং 1 কাপ বরফ কুচি দিয়ে একসাথে ব্লেন্ড করে নিন। ব্লেন্ডিং শেষে গ্লাসে ঢেলে উপরে সামান্য পেস্তা বাদামের গুঁড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন মজাদার পেস্তা বাদামের শরবত। আজকের দুটি ভিন্ন রকম রেসিপি আজকে আমরা দেখাচ্ছি। একটি হচ্ছে কমলার সসে কোল্ড বিফ এবং পেস্তা বাদামের শরবত। চমৎকার। তাহলে আমি একে একে সবাইকে তুলে দিই। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমাদের শরবত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম আপু। থ্যাংক ইউ তো আপনাদের বলতে হয় আমাকে, কারণ এত কষ্ট করে মজাদার কিছু জিনিস বানালেন। তাহলে আমরা শুরু করি আপু, আপনার বিফ দিয়ে শুরু করি। বিফটা দেখেই খুব ভালো লাগছে। আমি কি শুরু করি না? হ্যাঁ, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য করা আসলেই কঠিন হয়ে যায় এই শোতে। বেশ মিষ্টি, টক, অরেঞ্জি একটা ফ্লেভার আছে ওটার মধ্যে। বাহ, এবারে পেস্তা বাদামের শরবতটা ট্রাই করছি। খুব মজা হয়েছে। কি দারুণ, মানে পেস্তা বাদামের ফ্লেভারটা যেভাবে উঠে আসছে একদম খেয়েছে। খুব সুন্দর। কারণ আপু অনেকগুলো পেস্তা বাদাম বাটা দিয়েছিল, আমি যেটা দেখলাম। অনেক মজা হয়েছে, অনেক রিচ। হ্যাঁ, মানে এটা যে শুধু আমি ভাত পোলাও বা এটার সাথে খাবো তা না, এমনি এখন অনেক সময় হয় না যে আপু একটু ইয়ার সাথে কি খাবো বরং ভালো লাগছে। বিফের সাথে এনার্জেটিক, কিন্তু বিফের সাথে এই খাবারটা কমপ্লিট একটা মিল হয়ে যাচ্ছে। এর মধ্যে আর রাইস বা ভাত, রুটি বা আর অন্য কোনো কিছু দরকার পড়ছে না কিন্তু। এটাই খুব ভালো লাগছে। আপু প্রথমে আমাকে বলছিল যে এটা ঝাল হবে কিনা, আমি না। তখনই বলেছি এটা একটু ট্যাঙ্গি ফ্লেভার, টক মিষ্টি, ঝালটা এবং আসলে খুব, থাকবে না। different মানে আমরা লাগলো। কিন্তু মাংস বলতেই খুব ঝাল ব্যাপারটা বুঝি, বুঝি, হ্যাঁ, যে একদম হ্যাঁ, ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা বা নান এরকম দিয়ে, অথবা কাবাব। এছাড়া কিন্তু আসলে আমাদের মাংস যে অন্যভাবে অনেকভাবে আসলে খাওয়া যায়। আর খুব বেশি হলে আমরা স্টেকটা বুঝি, রাইট। যে ম্যাশ পটেটো বা ভেজিটেবল দিয়ে, তাও ওটা কিন্তু একটু ঝাল ব্যাপার থাকে। হ্যাঁ। বাট এটা একটু ট্যাঙ্গি। ট্যাঙ্গির যে অরেঞ্জের যে ফ্লেভারটা, ওটা খুবই ভালো লাগছে। গরুর মাংসের সাথে যে অরেঞ্জের একটা কম্বিনেশন, এটা কিন্তু না খেলে বোঝা যায়। বোঝা যায় না, জীবনে শুনিও নি। হ্যাঁ ফার্স্ট খেলাম। হ্যাঁ, খুবই ইউনিক একটা স্বাদ, কিন্তু খুবই মজাদার। না, ঠিক এটা আছে। খুব ভালো লেগেছে। বিকালের নাস্তায় কিংবা বন্ধুদের সাথে আড্ডায় হয়ে যেতে পারে চমৎকার এই দুটো রেসিপির আয়োজন, তাই না? আজকে যেরকমটা আমাদেরও হয়ে গেল। তো অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে চমৎকার দুটো রেসিপি পরিবেশন করবার জন্য। এবারে আপনাদের সঙ্গে কি শুরু হবে? ঝটপট প্রশ্নের চটপট উত্তর। এবারে শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর, যেখানে আমি আপনাদের দুজনকে 3টি করে প্রশ্ন করব, আপনারা সেই ঝটপট প্রশ্নের চটপট উত্তর দিবেন। খুবই সিম্পল প্রশ্ন, ঠিক আছে? প্রথম প্রশ্ন আপু আপনাকে দিয়ে শুরু করছি। অলিভ অয়েল কত প্রকার? আপু, যদি আমরা খাওয়ার অলিভ অয়েলটা ধরি, যেটা দিয়ে আমরা রান্না করি, সেটা হলো 3 রকম। আর যদি আমরা গায়ে মাখার অলিভ অয়েলটা ধরি, তাহলে সেটা হলো আরেক রকম। তো ইন্ডিভিজুয়ালি ধরলে খাওয়ার অলিভ অয়েল 3 রকম, গায়ে মাখার 1 রকম, আর ইন টোটালে হলো 4 রকম। হ্যাঁ, খাওয়ারটাই মিন করছি আমরা, যেহেতু খাওয়ার অনুষ্ঠানে। সো খাওয়ার জন্য যে অলিভ অয়েল ব্যবহার করা হয় সেটা 3 প্রকার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কাজির ভাত কোন এলাকার খাবার? কাজির ভাত তো খুবই বিখ্যাত একটা খাবার, আমাদের একটা অথেন্টিক রেসিপি। এটা হলো বিক্রমপুরের। সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে, বাণিজ্যিকভাবে চিজ কোথায় উৎপন্ন হয়? চিজ, আমরা এখন যে চিজগুলো আমরা বাণিজ্যিক বিভিন্ন খাবারে যে ব্যবহার করছি, যে মোজারেলা বা নর্মালি যে আরও চিজগুলো আছে, অষ্টগ্রাম, এগুলো এখন একদম মেইনলি বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছিল ঠাকুরগাঁতে। দারুণ। এবারে আপু আপনার কাছে আসছি। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সাতকরার কয়টি স্তর? প্রশ্নের মধ্যেই আছে উত্তরটি 7টি। সঠিক উত্তর।
আপনার পরের প্রশ্ন হচ্ছে বিন্নি চাল বাংলাদেশের কোথায় পাওয়া যায়? বিন্নি চাল আদিভাবে চিটাগংয়ে পাওয়া যায়, চট্টগ্রামে, কিন্তু সিলেটে বেশি প্রসিদ্ধ। এবং সিলেটে বিন্নি চাল বলতে এখন সবাই সিলেটটাই বুঝে, কিন্তু বাংলাদেশের এখন সব জায়গায় সবাই খুব সবকিছু সহজে কিন্তু পেয়ে এখন সব যাচ্ছে। জায়গায় সবকিছু পাওয়া যায়, কিন্তু চট্টগ্রাম আর সিলেট এই বিন্নি চালের জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ। শেষ প্রশ্ন হচ্ছে সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। যখনই সর্দি কাশি হয় তখন কিন্তু আমাদের সবার আগে বলা হয় যে ভিটামিন সি জাতীয় খাবার খেতে, এবং ফলের মধ্যেই ভিটামিন সিটা বেশি পাওয়া যায়, আর সবজির মধ্যে কাঁচামরিচ থেকে শুরু করে কিছু সবজির মধ্যেও পাওয়া যায়। তো এটার যখনই অভাব হবে তখনই বাচ্চাদের বিশেষ করে সর্দি কাশি এগুলো হয়। এবারে 4টি প্রশ্ন করব এই বইটি থেকে। আচ্ছা, আপনারা যে উত্তর জানবেন সে আগে হাত তুলবেন, তার উত্তরটি আমি দেব। ও আচ্ছা আচ্ছা। প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে ডালের কতগুলো রেসিপি আছে? 9টি। সঠিক উত্তর। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে জালি কাবাব তৈরিতে কিসের সস ব্যবহার হয়েছে? হ্যাঁ, টমেটো সস। সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে চিকেন রোস্ট রান্নায় কোন বাদাম কুচি ব্যবহার হয়েছে? আমি জানি এটা। আপু আগে হাত তুলেছে। কাঠবাদাম। সঠিক উত্তর। এবারে শেষ প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে কাচ্চি বিরিয়ানি রান্নায় কোন চাল ব্যবহৃত হয়েছে? যেটা আমরা সবাই খুব পছন্দ করি, রাঁধুনি চিনি গুঁড়া চাল, সেটা দিয়েই তৈরি করা হয়েছে। একদম সঠিক উত্তর। কিসের এত নার্ভাসনেস? একদম সবাই সমান সমান উত্তর দিয়েছেন এবং প্রশ্ন পেয়ে আসলে কেমন যাচ্ছেন। যেন একটা চিন্তা হয়ে যায়। থ্যাংক ইউ আপু। আপনাদের দুজনের জন্যই রয়েছে রাঁধুনির পক্ষ থেকেই চমৎকার থ্যাংক ইউ gift সো hamper। মাচ। রাঁধুনির গিফট হ্যাম্পার খুব ভালো লাগে সবসময়, এবং এগুলো দিয়ে সবকিছু রান্না করতে খুবই ভালো লাগে। আমি কিন্তু বাসায়ও সবসময় যে কোনো উপাদান রাঁধুনির মশলা, মানে দৈনন্দিন জীবন শুরুই হয় চলেই রাঁধুনি রাঁধুনি দিয়ে, দিয়ে। একেবারে শেষও হয় রাঁধুনি দিয়ে। থ্যাংক ইউ সো মাচ। কারণ হলো এটা আমাদের সবচেয়ে বেশি কাজের। যখন এই ধরনের কোনো উপহার পাই তখন কিন্তু বেশি ভালো লাগে রাঁধুনিদের জন্য। আমারও ভীষণ ভালো লাগে যখন আপনারা মজার মজার রান্নাগুলো করেন এবং আমি সেটা আমার দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবারে আপনাদের পালা। আপনাদের জন্য থাকছে কুইজ। আমরা আমাদের আজকের কুইজ জানবো, তবে তার আগে জেনে নিচ্ছি গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে কে জিতে নিয়েছে এই বইটি। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি কত পর্বের প্রশ্ন ছিল চেপা শুটকির ভর্তা মূলত কোন অঞ্চলের মানুষ বেশি খেয়ে থাকে? RR 49A খুলনা, RR 49B ময়মনসিংহ। সঠিক উত্তর RR 49B ময়মনসিংহ। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন উত্তরা ঢাকা থেকে নাসমা আক্তার। অভিনন্দন আপনাকে। এবারে আমরা জানবো আজকের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, পেস্তা বাদামের শরবত তৈরিতে কোন দই ব্যবহার করা হয়েছে? RR 50A মিষ্টি দই, RR 50B টক দই। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR 50A অথবা RR 50B আর পাঠিয়ে দিন 16239 এই নাম্বারে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। যারা রান্না করতে ভালোবাসেন এবং যারা মজাদার রান্না খেতে ভালোবাসেন তারা কিন্তু প্রচলিত রান্নার বাইরে হরেক রকমের রান্না করে থাকেন এবং সেটির স্বাদও নিয়ে থাকেন। মজাদার এবং ঐতিহ্যবাহী রান্নার এই প্রচলন ঘটতে থাকুক অবিরাম। এই পুরো সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন সব সময়।